সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সহসভাপতি, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। ফারুক হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনারা জানেন যে জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকে। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, সেগুলোর দুই একটির আলোচনা শুনবো অতিথির মুখ থেকে। ফারুক হাসান, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে গতকালকে মানে 28 তারিখে ঢাকায় বিএনপির একটি তারুণ্যের সমাবেশ হয়েছে। এটি আসলে শেষ পর্যন্ত সমাবেশ ছিল না, মহাসমাবেশে রূপ নিয়েছিল। সেই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং হতেই হবে, এবং তিনি নির্বাচনের প্রস্তুতি নেবার জন্য আহ্বান জানিয়েছেন দলের নেতাকর্মী সহ যারা রাজনৈতিক দল, ক্রিয়াশীল রাজনৈতিক দল, তাদেরকেও প্রস্তুতি নেবার জন্য বলেছেন। অপরদিকে একই দিনে টোকিওতে সফররত, জাপানে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে কোনো পরিস্থিতিতেই জুনের মধ্যেই নির্বাচন হবে। তার মানে দুইজনেরই নির্বাচনের তীব্রতা বা মানে আগ্রহ মাত্রা একই, কিন্তু শুধুমাত্র একজন ডিসেম্বর, একজন জুন। আপনি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে আছেন, আপনি আসলে এই দুইজনের মন্তব্যকে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন? আসলে আপনারাও নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য মুখিয়ে আছেন, গত 17 বছর ধরে আপনারা এই ভোটের জন্যই আন্দোলন করছেন। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, বিএনপি এবং বিএনপির চেয়ারপারসন অ্যাক্টিং তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন, এটা একবারে স্ট্রেট ফরওয়ার্ড একটা বক্তব্য, এবং বিএনপি শুরু থেকেই বরাবর বলে আসছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এখানে কিন্তু বিএনপির বক্তব্যে কোনো হেরফের নেই যে ওরা এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন বা টাইম লাইন ওদের চেঞ্জ হচ্ছে, এরকম না। একবারে তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন আমরা ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই। বাট এখানে সরকার যে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্যটি যথেষ্ট ধোঁয়াশাপূর্ণ এবং এখানে একটা রহস্য লুকিয়ে আছে বলে আমরা মনে করি। যেমন কোন জায়গাটা রহস্যটা হচ্ছে সেই জায়গায় সরকার প্রধান যখন বলেন জুনের মধ্যে ইলেকশন। আচ্ছা, এই দেশের জনগণ কি চাই? জনগণ চাই ইলেকশনের রোডম্যাপ। তো আপনি রোডম্যাপ বলে দেন। আপনি সরকারের প্রধান চেয়ারে বসে আপনি যদি বলেন 30শে জুন বা মানে এন্ড অফ দ্য মান্থ আমরা ইলেকশন করব, হয়ে গেল। তাহলে আপনি কবে ইলেকশন করতে চাচ্ছেন তার পরিষ্কার কোনো রোডম্যাপ কেন দিচ্ছেন না? কেন আপনি এরকম একটা ধোঁয়াশাপূর্ণ বক্তব্য দিচ্ছেন ডিসেম্বর থেকে জুন, ওই আপনারা জুনের মধ্যে করবো, এটা সেটা? এটা তো হতে পারে না। এদেশের মানুষ তো আপনার কাছ থেকে ধোঁয়াশাপূর্ণ কোনো বক্তব্য প্রত্যাশা করে না। আপনারা ধোঁয়াশা দেখেন কেন এটিকে? বিকজ যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের নানান যে সংকট, নানান যে ঝুঁকি এবং সার্বভৌমত্বের যে প্রশ্নে, সেখানেও কিন্তু নানা রকম আমরা ত্রুটি মানে ইতিমধ্যে লক্ষ্য করছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের কয়েকদিন আগে সরকার যে আমাদের ওই মানবিক করিডোরের নামে আরেকটি দেশকে যে একটা করিডোর দেওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের মাধ্যমে তারা বাংলাদেশকে একটা প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দেওয়ার মানে গভীর চক্রান্তে তারা কিন্তু নেমেছিলেন। বাট এদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর তীব্র প্রতিবাদের মুখে তারা কিন্তু সেখান থেকে ফিরে আসছেন। এরপরে আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে অনেক কথা রয়েছে। এই বন্দর ইতিমধ্যে তারা বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত শুরু করেছেন। আমরা জানি না তারা আসলে কতটুকু এখানে তারা এটা বাস্তবায়ন করতে পারবে। চক্রান্ত না, আমরা দেখেছি বিদেশি ম্যানেজমেন্টের যেই সব প্রতিষ্ঠানগুলো গেছে সেগুলো মানে লাভে চলে আসছে। আমাদের এটা আসলে প্রতিষ্ঠান কোনটা বা কোন প্রতিষ্ঠানের কথা আপনি বলছেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। যেমন ধরেন আমাদের এয়ারপোর্টের ম্যানেজমেন্ট, এয়ারপোর্টের যে মেকানিজম, যে বিদেশিদের মানে যে টেকনিক্যাল সাপোর্ট আমরা নিচ্ছি, ওই সাপোর্ট যদি তারা ওই চট্টগ্রাম বন্দরে নেই, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। তারা যখন হোল মেকানিজমটা আরেকটা দেশের একটা নির্দিষ্ট কোম্পানিকে দেওয়ার চিন্তা করছেন বা সিদ্ধান্ত নেওয়ার দিকে তারা প্রসিড করছেন, এখানে কিন্তু সন্দেহটা। কারণ আপনি দেখেন, আমরা এই সরকারকে বলেছি আপনারা যদি আপনাদের টেকনিক্যাল সাপোর্টে কোনো ঘাটতি থাকে বা কোনো গ্যাপ থাকে বা লজিস্টিক কোনো সাপোর্ট প্রয়োজন হয়, আপনারা জাপান থেকে নেন, অন্যান্য দেশ থেকে, নো প্রবলেম। কিন্তু আপনি টোটাল বন্দরের ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আরেকটা দেশের হাতে তুলে দিতে পারেন না। বিকজ আমাদের এই চট্টগ্রাম পোর্ট আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত। আপনি এই পোর্টকে অন্যান্য বিভিন্ন ইন্টারনাল প্রতিষ্ঠানের সাথে তুলনা করলে কিন্তু হবে না। এটা একটা টোটালি ডিফারেন্ট একটা মানে এরিয়া। সুতরাং এই জায়গায় আমাদের বক্তব্য একবারেই ক্লিয়ার। বাট সরকার পরিষ্কারভাবে জনগণের সামনে তাদের যে সিদ্ধান্ত বা তাদের যে অবস্থান, এটা তারা পরিষ্কার করতে পারছেন না। আজকে দেখেন আমাদের সেন্ট মার্টিন, আমরা এই সরকারকে প্রশ্ন করেছিলাম সেন্ট মার্টিন আমার দেশের সার্বভৌমত্বের অংশ কিনা। যদি হয় উত্তর ইয়েস, তাহলে আমার দেশের জনগণ সেখানে কেন যেতে পারছে না?
আপনি অনেক ডাইভার্সিটিক্যাল মনে করেন যে ওই সিদ্ধান্তের কথা বলছেন, বা কি বায়োডাইভার্সিটি, এখানে আপনাদের কি পরিবর্তনে আপনারা কাজ করছেন ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আসলে গদবাধা বক্তব্য, যেটা আমাদের সার্বভৌমত্বের জন্য একটা অত্যন্ত ক্রুশিয়াল জায়গা আমরা মনে করি, একটা মানে আপনার কি বলে এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এরকম একটি জায়গা আপনারা কয়েক মাস যাবত বন্ধ রেখেছেন, জনসাধারণ সেখানে প্রবেশ করতে পারছে না। তাহলে জনমনে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে ওখানে কি হচ্ছে, ওখানে কি কোনো ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে সরকার কাজ করছে কিনা, সেটাও কিন্তু একটা শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা বিগত সময়ে হাসিনার আমলে দেখেছি এই সেন্ট মার্টিনকে নিয়ে বিদেশিদের চক্রান্তে তিনি পা দেওয়ার চেষ্টা করেছিলেন। জনগণ এবং রাজনৈতিক দলগুলো ওই সময় পরিষ্কারভাবে বলেছিল, হাসিনা যদি এই সেন্ট মার্টিন বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করে তাহলে তার রাজনৈতিক কবর রচনা করবে দেশের জনগণ। সে কিন্তু পারে নাই, বাধ্য হয়েছে। তাই আজকে যিনি সরকার প্রধান, আমাদের সরকার বলি আমরা, আমাদের 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে যাকে আমরা ক্ষমতার চেয়ারে বসিয়েছি, তিনি রাতের আধারে এরকম একটা গুরুত্বপূর্ণ এরিয়া, আমাদের এরকম একটা এরিয়াকে জনগণের মানে চক্ষুর অন্তরালে রাখবেন, অন্ধকারে রাখবেন, এটা তো আমরা মেনে নেব না। কি হচ্ছে জাতির সামনে পরিষ্কার করেন না, তিনি সরকারের পক্ষ থেকে তো প্রতিনিয়ত পরিষ্কার করা হচ্ছে। কি করা হচ্ছে কিন্তু আপনারা পরিষ্কার হচ্ছেন না কেন? সরকার কি বলেছে? সরকার তো বলেছে এরকম বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা বা চক্রান্তর মধ্যে সরকার নেই। সরকার যে কাজগুলো করছে সেগুলো সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেই করছে। এটা একবারে ডাহা একটা মিথ্যাচার। দেখুন, সরকার শুধুমাত্র যখনই বেকায়দায় পড়েন, চাপে পড়েন, যখন তাদের মানে সামনে যাওয়ার কোনো ওয়ে তারা খুঁজে পান না, ঠিক তখনই লোক দেখানো এরকম রাজনৈতিক সংলাপের নামে ওই রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানান। সেখানে কি সংলাপ হয় না? আপনারা সেখানে কি কথা বলেন না? কথা হয়, টাইম দেওয়া হয় 2 মিনিট 3 মিনিট। আপনি 3 মিনিটে কি কথা বলবেন? রাজনৈতিক দল ডাকা হয় 30টা বা 25টা বা 20টা দলের একজন করে নেতাকে সময় দেওয়া হয় 2 মিনিট। এই 2 মিনিট ওই আপনার সম্ভাষণ করতে করতে তো আপনার 2 মিনিট শেষ হয়ে যায়। আমরা সরকারকে বারবার বলেছি যে আপনি কার্যকর সংলাপের আয়োজন করেন, কার্যকর ডায়ালগ আপনি আমন্ত্রণ করেন, কার্যকর সংলাপের মাধ্যমে আপনি রাজনৈতিক দলগুলোর মতামত নেন, এর আলোকে আপনি কি করতে চান জনগণের সামনে উপস্থাপন করেন। আজকে নির্বাচন নিয়ে অনেক কথা বলা হচ্ছে, কে নির্বাচন চাই না? আমার জানা মতে বাংলাদেশের রেজিস্টার্ড প্রত্যেকটা পার্টি নির্বাচনের বিষয়ে একমত না। হয়তোবা 2-1টা দল তাদের একটা ডিলেমা থাকতে পারে, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু মোটা দাগে 95% রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, একবারই পরিষ্কার 95%। জামাত বা এনসিপি তো এখনো বলে নাই। এনসিপি কে? এনসিপি তো এই আন্দোলনের মুখ্য চালিকা শক্তি হিসেবে মাঠে ছিল, লিডিং এ ছিল। যারা ছাত্র নেতারা, ওরা কয়েকজন ওই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে উঠে এসে একটা দল করেছে, বাট তাদের পার্টি এখন পর্যন্ত কোনো রেজিস্টার্ড পার্টি নয়, নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়। এখানে এই প্রধান উপদেষ্টা জনগণের সাথে তার যে একটা দ্বিচারিতা এবং তার যে বৈষম্যমূলক আচরণ, এটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। যেখানে বিএনপি কে ডাকা হয়, জামাতকে ডাকা হয়, নো প্রবলেম। বিএনপি জামাত বাংলাদেশের বড় রাজনৈতিক দল, এরপরে কোন অ্যাঙ্গেল থেকে, কোন ক্রাইটেরিয়ায় এনসিপি কে ডাকা হয়? ফারুক হাসান, আপনি বলেন। জি বলুন প্লিজ। জামাত তো রেজিস্টার্ড একটি পলিটিক্যাল পার্টি এবং বেশ এই মুহূর্তে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম একটি রাজনৈতিক দল। তারা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে না। আমি বলছি শুধুমাত্র জামাতের ডিসেম্বরে কেন জামাত চায় না কেন? আপনারা কি জামাতের সাথে কথা বলেছেন? ব্যক্তিগত বা তাদের যে দলীয় সিদ্ধান্ত সেটা হতে পারে, এটা তারাই ব্যাখ্যা করবে। কিন্তু আমাদের বক্তব্য, গণতন্ত্র মানে কিন্তু 100% হ্যাঁ বলবে এটা না। গণতন্ত্র মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলবে, যেটা চাইবে সেটাই গণতন্ত্র। দ্যাট ইজ ডেমোক্রেসি। তো আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, তাহলে আপনি সংখ্যাগরিষ্ঠ মানুষ কি চাই, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল কি বলে, সেটাকে বাস্তবায়ন করেন। আর আপনি যদি ওই নতুন গণতন্ত্র আমদানি করতে চান, যে গণতন্ত্রে নতুন একটি সরকারি পৃষ্ঠপোষকতায় গজিয়ে ওঠা রাজনৈতিক দল কি চাই, সেটাই আপনার গণতন্ত্র, তাহলে এদেশের মানুষ কিন্তু ওই গণতন্ত্রকে মানে কি ছুঁড়ে ফেলে দেবে। ওই গণতন্ত্র আমরা চাই না। যে একটা নির্দিষ্ট দল কি চাই সেটাই তারা বাস্তবায়ন করবে, সেটাই তারা মানে তার আলোকে সিদ্ধান্ত, এটা তো হতে পারে না। কিন্তু রাজনৈতিক দলগুলো চাইলেও সাধারণ জনগণ তো এখনো পর্যন্ত ভোট চায় না। কোথায় চাই? সাধারণ জনগণ কি ফেসবুকে মানে আপনি ফেসবুকে একটা পোল দিলেন যে কারা নির্বাচন চান আর কারা চান না, সেখানে দেখা গেল একজনেই 200 ফেসবুক অ্যাকাউন্ট খুলে কমেন্ট করছে আমরা চাই না, আমরা চাই না। ওটা এই নির্বাচনের কথা বলছেন? নির্বাচন মাঠে হবে, মাঠে আসেন, জনগণ নির্বাচন চাই কিনা সেটা দেখেন। চরমোনাই পীরও তো ডিসেম্বরে চান না নির্বাচন, হতে পারে 2-1টা দল, আমি তো বলেছি। এখানে কথা হচ্ছে কিন্তু অধিকাংশ ইসলামিক দল, ডেমোক্রেটিক সিস্টেম, আপনাকে ডেমোক্রেটিক সিস্টেম অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতামত। এদেশে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল কি চাই সেটা বাস্তবায়ন করেন, আপনি লিস্ট করেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক
নিবন্ধিত রাজনৈতিক দল 55টি। এই 55টি দলের মধ্যে কয়টা দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই দেখেন আপনি। যদি সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে চাই না, আমরাও বলবো না ঠিক আছে যে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যেহেতু চাই না, সুতরাং সংখ্যাগরিষ্ঠ যেটা চাই সেটাই হবে। কিন্তু ফারুক হাসান, আপনাদের গত 17 বছরের যে ত্যাগ, যে আন্দোলন, সেই আন্দোলনের তো মানে আন্দোলন ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, দুঃশাসন প্রতিষ্ঠা করা, ফ্যাসিবাদকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ঢুকিয়ে ফেলা, এগুলোর বিরুদ্ধেও তো আপনাদের বেসিক আন্দোলন ছিল। তো সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বা রাজনীতির গুণগত মানের কিছু সংস্কার তো আনা জরুরি। এটি না হলে তো নির্বাচন স্বচ্ছ হবে। সংস্কার আমরা সবাই চাই। আমার জানা মতে বা এখন পর্যন্ত যত খবর, পেপার, পত্রিকা, টিভি, প্রিন্ট মিডিয়াতে নিউজ আসে, কোনো রাজনৈতিক দল বলে নাই যে আমরা সংস্কার চাই না। প্রত্যেকটা দল হয়তো কেউ বেশি চাই, কেউ কম চাই। এখন কথা হচ্ছে, আপনি ক্ষমতার চেয়ারে বসার 10 মাস হেলে দুলে পার করে ফেললেন, সংস্কারের কিছুই করতে পারলেন না, জনগণের সামনে কিছুই দেখাতে পারলেন না, তাহলে কবে হবে? 9 বছরে যেখানে হয় নাই সেখানে 90 বছরে হবে, আমরা এটা বিশ্বাস করি না। আপনি যদি এই 10 মাসে একটা রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করতে পারতেন যে আমরা আগামী 1 বছরে বা 1.5 বছরে এই কাজটুকু করব বা এই সংস্কারটুকু করব, আপনারা দয়া করে আমাদের এই সময়টুকু দেন, কিন্তু সেটাও তারা করতে পারত। রাজনৈতিক দলগুলো তো সংস্কারে সহযোগিতা করছে না। কে বলছে করছে? অন্তর্বর্তীকালীন কোন দল সরকারের করছে না পক্ষ বলেন? থেকে সাম্প্রতিক সময় প্রফেসর ইউনূস তো নিজে এক ধরনের অভিমান করে পদত্যাগ করবারও সিদ্ধান্ত নিয়েছিলেন। না, কথা এটা জানিয়েছিলেন। আমি মনে করি না, এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই পদত্যাগ করতে চান নাই। এটা স্রেফ একটা রাজনৈতিক দলের স্ট্যান্ডবাজির কারণেই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা বলিদান করেছেন। এটাকে আমি বলবো কিভাবে। দেখেন, বিগত সময় হাসিনার আমলে বিগত সময় হাসিনার আমলে আমরা দেখেছি, হাসিনার গদিতে যখনই টান পড়তো ঠিক তখনই তিনি তার ওই বাপের শোক দিবসকে সামনে আনতেন, আর ওই গুলিস্তান থেকে মলম কিনে এনে চোখে লাগিয়ে কান্নাকাটি করতেন। কেন? কিছুটা জনগণের অনুকম্পা পাওয়ার জন্য, জনগণের সিম্পেথি আদায়ের জন্য। ঠিক এখন আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি রাজনৈতিক দল যারা এখনো নিবন্ধনই পায় নাই, যখনই এদের নানান কুকর্ম, দুর্নীতি, টেন্ডারবাজি, এরকম নানান অপকর্মের খবর পেপার, পত্রিকা, মিডিয়াতে আসে, ঠিক তখনই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওই বলির পাঠা বানিয়ে সামনে নিয়ে আসেন যে ইউনূস সাহেব আর থাকতে চান না, উনি চলে যাবেন, উনি পদত্যাগ করবেন, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, সে কোথায় পদত্যাগ করবে? ইউনূস সাহেব পদত্যাগ করলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উনাকে পদত্যাগ করতে হবে। কারণটা কি? রাজনৈতিক দলগুলো যদি চায় যে উনি চলে যাক, তাহলে উনি যেতে পারবেন, অন্যথায় যেতে পারবেন না। কারণ এদেশের ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত মতামতের আলোকে উনাকে ক্ষমতার চেয়ারে আমরা বসিয়েছি। একক কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর সিদ্ধান্তে তিনি ওই চেয়ারে বসান নাই। সুতরাং তার মন চাইলো আমি চলে গেলাম, এটা হতে পারে না, এটা এই দেশের জনগণ হতে দেবে না। তাই আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, গত কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটেছে, এটা পরিষ্কারভাবে একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছিল। এই স্ট্যান্ডবাজির মাধ্যমে তারা তাদের রাজনৈতিক যে অশুভ স্বার্থ, এই স্বার্থ হাসিলের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই যে বললাম এনসিপি, নতুন গজিয়ে ওঠা রাজনৈতিক দল, যখনই তাদের নানান দুর্নীতি, অপকর্মের খবর পেপার, পত্রিকা, মিডিয়াতে আসছে, তাদের যে ইমেজ, এই ইমেজ যখনই ডাউনের দিকে, ঠিক তখনই এরকম ঘটনাটি নিজেরাই তারা ঘটিয়ে জনগণের সিম্পেথি আদায়ের চেষ্টা করছেন। আমরা ওই দিনই খোঁজ নিয়েছিলাম। আমরা রাত 12টার দিকে সোশ্যাল মিডিয়া গরম, একবারে সরগরম অবস্থা। ডক্টর মোহাম্মদ ইউনূস চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, উনি যাবেন, চলে যাবেন, আর থাকবেন না, পদত্যাগ করে ফেলছেন, রেডি করে রেখেছেন, ইত্যাদি ইত্যাদি। আমরাও তখন চিন্তা করলাম যে যমুনাতে কল দিই স্টাফদের, আমাদেরও তো যোগাযোগ আছে সবার সাথেই। ফল দিলাম যে এরকম একটা খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া গরম, আপনারা কি বলেন বা কিছু জানেন কিনা? যমুনা থেকে বলছে যে 11টার দিকেই তো স্যার ঘুমিয়ে গেছেন, আর রাত 12টায় মিডিয়া গরম যে উনি চলে যাচ্ছেন। তার মানে বুঝেন। আরেকটা বিষয় দেখেন, এ যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং বড় একটা প্রেস উইং এবং শক্তিশালী, এবং এই প্রেস উইং এর প্রধান যিনি শফিক সাহেব, বাংলাদেশের একজন বরেণ্য সাংবাদিক, সবাই চিনেন তাকে, এবং তিনি এতটাই অ্যাডভান্স যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেন সেটা তো বলে নেই, তার হৃদয়ে যেটা আছে সেটা বলে দেন। মানে ইউনূস সাহেবের মনে কি আছে এটাও নাকি শফিক সাহেব জানেন, এবং আমরা ওনার প্রেস কনফারেন্সগুলোতেও আমরা দেখেছি। তো এরকম একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান প্রেস সচিব, তো উনি পদত্যাগ করতে চাচ্ছেন, থাকতে চান না, আর প্রেস উইং জানলেন না, উনি মিডিয়াতে এসে বললেন না, কই আমরা তো দেখি নাই। তাহলে এই ঘটনাটা কারা ঘটালো, কাদের মাধ্যমে আসলো, তিনি কে? আমরা যমুনায় সাক্ষাৎ করে এসে নাহিদ ইসলাম বলেছিলেন, নাহিদ ইসলাম বলেছিলেন যে তিনি, নাহিদ কে এটা বলেন আপনি? এনসিপির প্রধান, এনসিপির প্রধান। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কে এনসিপির সরকার?
আমরা তো এটাই বলি। তাহলে আপনার এই বক্তব্য যদি সঠিক হয়ে থাকে, এই যে আমরা বারবার এই সরকারকে বলে আসছি যে এই সরকার এই মুহূর্তে আর কোনো নিরপেক্ষতার যে জায়গাটি, এই জায়গাটিতে তারা অবস্থান করছে না, বিকজ তারা একটা নির্দিষ্ট দলকে মানে সার্ভ করছেন, একটা নির্দিষ্ট দলের যে পারপাস সেটাকে তারা সার্ভ করছেন, সেটা তো আপনার কথায় প্রমাণিত হয়ে গেল। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন তার প্রেস উইংকে না জানিয়ে তিনি একটা নির্দিষ্ট দলের প্রধানকে জানাবেন যে আমি থাকতে চাই না? না, নিশ্চয়ই এটি জানাননি, হয়তো এটি আপনার তাহলে সে কেন বলল? রেটরিক হতে পারে। তাহলে নিশ্চয়ই সে স্ট্যান্ডবাজি করেছে, তার ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে হাসিলের জন্য সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলিদান করেছেন। একসময় তো এনসিপির এখন যারা নেতৃত্বে রয়েছেন তারা আপনাদের কর্মী ছিলেন, তো সেই জায়গা থেকে তারা তো সরে এসে নতুন একটি প্ল্যাটফর্ম করেছে, করতেই পারে, সেই প্ল্যাটফর্ম করবার স্বাধীনতা সবারই আছে, নো প্রবলেম। তাদের সফল হওয়ার জন্য তারা স্ট্যান্ডবাজি কেন করবে? রাজনৈতিক দল হিসেবে বা এক ধরনের শক্তি তো তারা সঞ্চার করবার চেষ্টা করবে, কিন্তু তারা স্ট্যান্ডবাজি কেন করতে চাইবে? শক্তি সঞ্চার করুক, নতুন দল উঠে আসুক, এটা গণতন্ত্রের সৌন্দর্য, আমরাও চেয়েছিলাম এবং আমরাও ওদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখতাম যে এই নতুন তরুণদের মাধ্যমে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন, একটা লিবারেল রাজনীতিতে একটা নতুন গুণগত পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবিক অর্থে এরা যে নতুনত্বের কথা বলে, নতুন বন্দোবস্তের কথা বলে, এটা স্রেফ একটা ভণ্ডামি, প্রতারণা ছাড়া অন্য কিছু নয়। এরাই নতুন বন্দোবস্তের নামে পুরাতন বন্দোবস্তকে প্রতিষ্ঠা করতে চাই, ওই পুরাতন বন্দোবস্তের রাজনীতি এখানে বাস্তবায়ন করতে চাই। কোনটি পুরাতন? যেমন ধরেন কিছুদিন আগে আপনারা দেখেছেন রমজান গেল, এই রমজানে তারা আহত, যারা এই বাংলাদেশ বিনির্মাণে সবচাইতে বেশি অবদান রেখেছেন আমাদের শহীদ এবং আহত ভাইরা, এদের জন্য ইফতারের আয়োজন করলেন ওই সোহরাওয়ার্দী উদ্যানে। আর এরপরে তাদের রাজনৈতিক কর্মী টর্মী বা বিভিন্ন দলের নেতাদের নিয়ে ওই 5 স্টার হোটেল, কি বলে আপনার স্যারাটন বা ওই ইন্টারকন্টিনেন্টাল আয়োজন করলেন। তো এটা কি নতুনত্ব? নতুন বন্দোবস্ত সেটাই যেটা বিগত সময়ে অন্যান্য দলগুলো করেছে, আপনি সেটা করবেন না। আপনি নতুন কিছু জাতিকে দেখাবেন, নতুন কিছু দিবেন, যে এই যে দেখেন আমরা বিগত সময়ে আওয়ামী লীগ বিএনপি এটা করেছে, আমরা তার ভিন্নতা নিয়ে আসলাম। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিগত সময়ে আওয়ামী লীগ যা করেছে তার থেকে এরা আরো ছাড়িয়ে যাচ্ছে, মানে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাচ্ছে এরা, এনসিপি। হ্যাঁ, অফকোর্স, এটা তো বলার অপেক্ষা রাখে না। তাদের 2 জন উপদেষ্টা এই সরকারে, ইতিমধ্যে সেই উপদেষ্টাদের পিএস এপিএস যারা, এদের শত কোটি টাকার দুর্নীতির খবর কিন্তু পেপার পত্রিকায় চলে আসছে। দুদক তদন্ত করছে, তাদের পাসপোর্ট এনআইডি জব্দ করা হয়েছে। এগুলো তো ফেলে দেওয়ার বিষয় না। তাহলে আপনি ওই বিএনপিকে গালি দিবেন আর নিজের ওই মানে মাজার মধ্যে বেল্ট আছে কিনা এটা চেক করবেন না, তো এর চাইতে ভণ্ডামির রাজনীতি আর কি আছে বলেন? ফারুক হোসেন, তাহলে আসলে এই ভোটের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মীমাংসা কিভাবে হবে? এটা মীমাংসা হয়ে যাবে, জনগণ যাচাই, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যাচাই, সরকার বাধ্য হবে। কিন্তু আপনারা সবগুলো রাজনৈতিক শক্তি বা প্ল্যাটফর্মগুলো যদি এক সুরে কথা না বলেন, তো নির্বাচন তো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। নির্বাচন হবে বলে আপনার মনে হয়? আমি আবারও বলছি, সবগুলো বলতে আপনি যদি ওই 100%কে মিন করেন, এটা অন্তত মানে আপনারা ক্রিয়াশীল যারা মাঠে আছেন, আপনি গণতন্ত্র বলতে কি মিন করেন সেটা আগে বলেন। যে আমি গণতন্ত্র মানে মনে করি যে এই দুটা দল যখন হা বলবে ওটা গণতন্ত্র, আর ওই দুটো দল যদি না বলে সেটা গণতন্ত্র না। ক্লিয়ার করে বলেন। আমরা প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করতে চাই যে আপনার কাছে ডেমোক্রেসির সংজ্ঞাটা কি, এটা জাতির সামনে তুলে ধরেন। যে এনসিপি যদি হা বলে এটাই আমার গণতন্ত্র, আর ওরা যদি না বলে সেটা গণতন্ত্র না, ওকে ফাইন, আমরা এরপরে আমাদের সিদ্ধান্ত আমরা আমাদের মতো নেব। আর আমরা যেটা গণতন্ত্র মানে বুঝি সংখ্যাগরিষ্ঠের মতামত, তাহলে সেটাই আপনাকে বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে এটা যাচাইয়ের নানান ফর্মুলা আছে, আপনি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রধান উপদেষ্টা তো বলেছেন যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না, আমি জনগণের কাছে ওপেন করে দেব। কোন দল মানে এই যে সংস্কার প্রস্তাবে সহযোগিতা করছে না, আমি তো এটাই বুঝলাম না। মানে সেটি বলেন। এই যে প্রধান উপদেষ্টা 6টি কমিশন করে দিয়েছেন, এই 6টি কমিশনের সমন্বয়ে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন করেছেন। এই কমিশন আমাদের প্রত্যেকটা দলের কাছে রিপোর্ট পাঠিয়েছেন, আমরা রিপোর্ট পর্যালোচনা করেছি, সেই সংস্কার প্রস্তাবগুলো আমরা জমা দিয়েছি, কমিশনের সাথে একাধিক বৈঠক করেছি, বিএনপিও করেছে, জামাতও করেছে। তাহলে সহযোগিতা করছে না কোথায়? এমনটা যদি হইতো যে সংস্কার কমিশন বা ঐক্যমত্য কমিশন অমুক দলকে ডেকেছে, তারা আসেন নাই, তারা মতামত দেন নাই, তাহলে উনি বলতে পারতেন যে এই যে দেখেন আমরা ডাকলাম তারা আসলো না। নাকি উনি সহযোগিতা মানে এটাই বলতে চাচ্ছেন যে আমি যা চাই তোমরা আসো, হ্যাঁ বলো জি, আপনি যা চান ওটাই, এটাই কি সহযোগিতা?
এটা তো হতে পারে না। আমি আমার রাজনীতি করব, জনগণের রাজনীতি করব, আর রাজনৈতিক দলগুলো রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য। আমি তো জনগণের জন্য রাজনীতি করি। তো সুতরাং রাজনীতি আমি করি জনগণের জন্য, জনগণের কল্যাণে কাজ করার জন্য। সুতরাং আমি নির্বাচনের কথাই বলবো, নাকি আমি নির্বাচন বাদ দিয়ে ওই কুমিল্লায় গিয়ে লঙ্গরখানা খুলে জনগণকে ওই মানে ধর্মীয় তালিম দেব? রাজনৈতিক দলগুলো তো এগুলো কাজ না। রাজনৈতিক দলের কাজ সে নির্বাচনের কথা বলবে, সে জনগণের কথা বলবে, জনগণের অধিকার আদায়ে কাজ করবে। এই জিনিসটাকে আপনি কেন নেতিবাচকভাবে দেখেন? আমার এই বিষয়টা আসলে মাথায় আসে না। উনি বারবার বলার চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না। হোয়াট ইজ দিস? রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে আপনি 10 মাস চেয়ারে এমনি বসে আছেন? আপনার সংস্কার কমিশন ডাকে আমরা হাজির হয়েছি, 4 ঘন্টা মিটিং হয়েছে একটানা, আমরা মতামত দিয়েছি। তার মানে তো এমনটি নয় যে আপনি যা বলবেন আমরা ইয়েস ইয়েস বলবো। জি, তারপরেও আমাদের সমাধানের পথেই এগোতে হবে। ফারুক হাসান, আরেকটি বিষয় আপনার সাথে একটু আলোচনা করতে চাই। এই মুহূর্তে গত রোববার থেকে শিল্প কলকারখানাগুলোতে এক ধরনের অস্থিরতা চলছে। তারা পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাচ্ছে না, এটি কারখানা মালিকরা বা শিল্প মালিকরা বলেছেন। এর পরদিনই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত গ্যাস সরবরাহ আছে এবং সরবরাহ কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। তারপরেও গ্যাসের ক্রাইসিস কারণটা কি? ইনফ্যাক্ট রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু রান্নার গ্যাস বা গৃহস্থলীর গ্যাসেও কিন্তু সরবরাহ রোস্টার করে দেওয়া হচ্ছে। দেখেন, সরকার তো অনেক কথাই বলে। কিছুদিন আগে ওই ইন্টারন্যাশনাল আপনার ইনভেস্টমেন্ট সামিট করা হলো, এরপরে বলল একবারে মৌমাছির মতো বিদেশি ইনভেস্টররা আসছেন এবং ইনভেস্ট করবেন ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখলাম আমরা ফাঁকা বলি, কিছুই নাই। তো এরকম তারা নানান সময় নানান মুখরোচক কথা বলে, মিথ্যা ফলস স্টেটমেন্ট জনগণের সামনে হাজির করে। তারা তো সুশাসন তো কিছু কিছু জায়গায় ফিরে। এই যে আপনি যে প্রশ্নটি করেছেন, যেখানে শিল্প প্রতিষ্ঠানের মালিকরা বলছেন আমরা গ্যাস পাই না, পর্যাপ্ত গ্যাস পাই না, পর্যাপ্ত গ্যাস সংকটের কারণেই তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। আর এই উৎপাদন ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশের উৎপাদন সামগ্রী কমে যাচ্ছে এবং বিদেশে রপ্তানি সব দিক দিয়ে সঠিক সময়। আর আপনি বলছেন গ্যাস নাকি পর্যাপ্ত বাংলাদেশে উৎপাদন হচ্ছে। তা গ্যাস যদি পর্যাপ্ত হয়ে থাকে তাহলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তারা গ্যাস পায় না কেন? এই দেখেন, ঈদের আগে কিন্তু গার্মেন্টস আরেকটা কারণ হতে পারে যে বাংলাদেশে কয়েক গুণ আপনার সাইড লাইন, যেটাকে বলি আমরা মানে অবৈধ সংযোগ, এই অবৈধ সংযোগগুলো তো সরকার বন্ধ করতে পারেন নাই বা করেন নাই, বা কোনো কারণে আমরা দেখতে পাচ্ছি অবৈধ সংযোগ এখন নাকি অব্যাহত আছে। টাকার বিনিময়ে নানান জায়গায় সংযোগ দেওয়া হচ্ছে। এই টাকাটা কারা নিচ্ছে তাহলে? আমরা তো ফিরিয়েছি, তারাই নিচ্ছেন। সেই ফ্যাসিস্ট তো চলে গেছে, ফ্যাসিস্ট চলে গেছে। আসলে মানে ওই যে একটা বাংলায় প্রবাদ আছে না, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আসলে বাংলাদেশে এমন একটা অবস্থা, চেয়ার ঠিক আছে, ব্যক্তি উঠে গেছে, কিন্তু ওই চেয়ারে এরপরে যিনি আসছেন তিনি ওই একই। আপনারাই বা এসে নির্বাচিত হয়ে এসে আপনারাই বা ফেরাবেন কিভাবে? যদি সবাই রাবণ হয়ে যায় তাহলে আপনারাও তো রাবণ হবেন না। বিষয়টা আসলে এই সরকারকে আমরা যে মেকানিজমে দেশ পরিচালনার জন্য নানাভাবে প্রস্তাব দিয়েছি, পরামর্শ দিয়েছি, তারা তো সেই পথে হাঁটেন নাই। তাদের যে সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে তারা দেশ চালাচ্ছেন, এই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা সম্ভব নয়। একবারে ক্লিয়ার কাট। তার মানে কি সরকার আরো কঠোর হওয়া ফেলতে হবে? কঠোর বা নরম বিষয় না, আপনাকে রুট উপরে ফেলতে হবে। ফ্যাসিবাদের যে চিহ্ন, যে রুট, যে মূল, যে জিস্ট, এটাকে আপনি যদি উপরে ফেলতে না পারেন তাহলে আপনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করতে পারবেন না। আপনি দেখেন শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার খাস তালুক যারা, এরা এই সরকারের চতুর্দিকে বহাল তবিয়তে বড় বড় চেয়ারে বসা। কার্যত পক্ষে সরকার ওই আওয়ামী যারা এজেন্ট তাদেরকে প্রমোশন দিয়ে আরো বড় বড় চেয়ারে বসানো হচ্ছে, চেয়ার দিচ্ছে। আজকে সচিবালয়ে অস্থিরতা কেন তৈরি হয়েছে? কিছুদিন আগে যে কয়েকজন সচিবকে প্রমোশন দেওয়া হলো বা নতুন নিয়োগ দেওয়া হলো, এরা কারা? এদের ব্যাকগ্রাউন্ড কি? আমরা তো সবই জানি, দেশের মানুষ জানে, পেপার পত্রিকায় সব জায়গায় নিউজ হচ্ছে। তো আপনি ওই আওয়ামী লীগের পৃষ্ঠপোষক যারা ছিলেন, সুবিধাভোগী যারা ছিলেন, যারা আওয়ামী লীগকে এতদিন সাপোর্ট দিকে টিকিয়ে রেখেছিলেন, এদেরকে সচিব বানাবেন, এদেরকে ওই সিনিয়র সচিব বানাবেন, আর এরা আপনাকে শান্তিমতো কাজ করতে দেবে? এটা তো হতে পারে না। এই জন্যই বললাম যে ফ্যাসিবাদের রুট উপরে ফেলতে হবে, আর এটা এই ফরম্যাটে সরকার দিয়ে সম্ভব নয়। এটা কেবলমাত্র সম্ভব একটি নির্বাচিত সরকারের মাধ্যমে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে দেখবেন এই যে প্রবলেমগুলো, এগুলো অনেকাংশেই আপনার আস্তে আস্তে রিমুভ হবে। কিন্তু আপনারা রাবণ হবেন না,
আপনাদের সেই পরিকল্পনা আছে? সেটা তো একবারে পরিষ্কার, আমরা আগেই বলেছি, এত মানুষ জীবন দিল, রক্ত দিল, ওই আরেকটা রাবণ হওয়ার জন্য তো নয়। কিন্তু এই সরকারে যারা আছে তারাও তো এই রক্তের উপর দিয়েই শপথ নিয়েছেন। শপথ নিয়েছিল প্রথমে, কিন্তু ওই যে ধীরে ধীরে তারা আসলে রাবণ হয়ে গেছে। পুরোপুরি হয়ে গেছে আমি বলবো না, সেদিকে তো যাচ্ছে। তা না হলে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের লোকজন আপনার কেমনে জায়গা পাই? সচিবালয়ে কিভাবে এখনো 90% লোক আওয়ামী লীগের থাকে, পুলিশ বাহিনীতে 80%, এটা তো সরকারই বলেছে, আমরা বলি নাই। কিন্তু ফারুক হাসান, আপনার বক্তব্য অনুযায়ী এই প্রফেসর ইউনূসকেই সফল হতে হবে এবং ওনাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা চাই না তো, এবং হতে দেবো না ইনশাআল্লাহ। এই জন্য তো আমরা বলেছি, ইউনূস সাহেব যত লিঙ্গারিং করবেন, যত এই গভর্নমেন্ট নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, ততই তার ব্যর্থ হওয়ার সম্ভাবনা দিনকে দিন বাড়বে। তাহলে এই জন্যই আমরা বলেছি যে উনার একটা আন্তর্জাতিক ক্যারিয়ার আছে, ইমেজ আছে, বিশ্বব্যাপী সুনাম আছে। এই বিশ্বব্যাপী সুনাম যাতে নষ্ট না হয়, ক্ষুণ্ণ না হয়। উনি আমাদের দেশের জন্য একটা অ্যাসেট, সম্পদ, এটা অস্বীকারের কোনো কারণ নেই। আমরা এই মহামূল্যবান অ্যাসেটকে নষ্ট হতে দিতে চাই না। উনার এই মহামূল্যবান যে ইমেজ, এটার গায়ে কালিমা লিপ্ত হোক, এটা আমরা চাই না। এই জন্যই আমরা বলেছি যত আর্লি একটা ইলেকশন হবে, তত দ্রুত এই দেশের মানুষ, রাজনৈতিক দলগুলো উনাকে সসম্মানে মানে বিদায় জানাতে পারবে, এবং উনার যে ইন্টারন্যাশনাল ইমেজ, এটাও অক্ষুণ্ণ থাকবে। তা না হলে আজকে দেখেন, উনার বিরুদ্ধে রাজপথে যদি আন্দোলন হয়, দেশে বিদেশে নানান জায়গায় এটা একটা নেগেটিভ বার্তা যাবে, আমরা চাই না। এবং ফ্যাসিস্টরা সেই সুযোগটি নিচ্ছে, অলরেডি নিচ্ছে। নিবে কেন বলেন? চতুর্দিকে এই যে হযবরল অবস্থা কেন হচ্ছে? সচিবালয়ে আন্দোলন, অস্থিরতা, স্থবির একটা অবস্থা তৈরি হয়েছে। এরা কারা? ওই তো তারাই, তাদের কারণেই তৈরি হচ্ছে। সরকার তো আসলে ডিল করতে পারছে না, সরকার তো আসলে ম্যানেজ করতে পারছে না, আর ম্যানেজ করা সম্ভব নয়। এই জন্যই আমরা বলেছি এরকম অস্থিরতা দিনকে দিন বাড়বে। ওনারা যে গতিতে যে লাইনে আগাচ্ছেন, এই লাইনে কোনোভাবেই সম্ভব নয়। ডে বাই ডে ফ্যাসিস্টের দোসর যারা, এরা কিন্তু শক্তিশালী হচ্ছে, সামনে আরো পাওয়ারফুল হবে। যত তারা পাওয়ারফুল হবে, তত কিন্তু এই সরকার বেকায়দায় পড়বে। আর বেকায়দায় পড়তে পড়তে একসময় এমন একটা অবস্থা হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তখন নিজে ঘুরে দাঁড়ানো বা উঠে দাঁড়ানোর মতো অবস্থা নাও থাকতে পারে। এরকম একটা অবস্থা হোক, এটা আমরা চাই না। জি, ফারুক হাসান, আমরা শেষ করব। সর্বশেষ আরেকটি খবর, সেটি হচ্ছে যে আপনি দেখেছেন যে গত দুদিন আগে সুব্রত বাইন নামের একজন শীর্ষ সন্ত্রাসী, যিনি ইন্টারপোলের রেড নোটিশে যার বিপক্ষে সেই 2001 সাল থেকেই ছিল, তাকে ধরবার জন্য তৎপর ছিল আন্তর্জাতিক বা দেশীয় আইনশৃঙ্খলা বাহিনী, সেই সুব্রত বাইন আরও একজন মোল্লা মাসুদ, তার আরেকজন সহযোগী সহ ধরা পড়েছেন। কিন্তু আমাদের জেলখানার যে অভিজ্ঞতাগুলো, জেলখানায় বসে কিন্তু এই শীর্ষ সন্ত্রাসীরা এর আগে দেখেছি যে তারা মানে একেবারে নির্বিঘ্নে তাদের অপতৎপরতা চালিয়েছেন এবং জনগণকে জিম্মি করেছেন, নানানভাবে তাদেরকে হয়রানির মুখে ফেলেছেন। তো এরকম যে এই সুব্রত বাইনদেরকে কি জেলখানায় নিয়ে তাদেরকে সেফ কাস্টডি দেওয়া হলো, সেফ রাখা হলো, না আসলেই সমাজে শৃঙ্খলা ফেরানোর একটি সুযোগ আমরা পাবো? দেখুন, এর আগেও এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, এখনো ঘটছে। এই সুব্রত বাইন বাইরে থাকলেও প্রবলেম, ভিতরে থাকলেও প্রবলেম। এখন সরকারের ভিতরের যে ম্যানেজমেন্ট বা যে ব্যবস্থাপনা, এটা কতটা কার্যকর, এটা তো আমরা জানি না। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি, জেলে বসে ওই সময় ওই জেনারেল আজিজের ভাই ওই জোসেফ, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, আমি নিজে তখন জেলে ছিলাম। তো ওই সময় আমরা গল্প শুনতাম ওদের কাছ থেকে, জোসেফ যে বিল্ডিংয়ে থাকতেন, ওটা নাকি একটা সাম্রাজ্যের মতো একটা অবস্থা, এবং ওনার কাছে যেতে কারারক্ষীরা পর্যন্ত ভয় পেত। তো এই যদি ওই অবস্থা, তাহলে তো এই যে আপনি বাইনকে ধরে কি লাভ? ওনাকে তো একটা সেফ জোনে পাঠিয়ে ওখান থেকে অপরাধের যে সাম্রাজ্য, এটা খুব নিরাপদে পরিচালনা করার জন্য সুযোগ দিলেন আপনি, মানে রাষ্ট্রীয় একেবারে রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে থেকে। এখন এই জায়গায় সরকার আসলে বলতে পারবে তাদের এখন কারাগারের ভিতরের ম্যানেজমেন্ট সিস্টেম কতটুকু তারা শক্তিশালী করেছেন বা স্ট্রং করেছেন, আমরা তো জানি না। কিন্তু আমার আশঙ্কা বা আমার ধারণা যে আসলে ভিতরের যে সিস্টেম, ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা ইত্যাদি, এগুলো আগের মতোই আছে, কোনো পরিবর্তন আসে নাই। যারা জেল থেকে বের হয়েছে বা বের হচ্ছে, এরাও বলে যে ভিতরে আগের মতোই অবস্থা, কোনো পরিবর্তন নাই। তো এই যদি অবস্থা, তাহলে তো আসলে লাভ নেই। সে বাইরে থাকলেও কি ভিতরে থাকলেও, বরঞ্চ বাইরের থেকে ভিতরে থেকে সে নিরাপদে আরো এই অপরাধের যে সাম্রাজ্য, এটাকে ভালোভাবে চালাতে পারবে। এটা তো দেশ ও জাতির জন্য মারাত্মক একটা ভয়ঙ্কর পরিণতি আরো ডেকে আনতে পারে। তো সেই জায়গায় আমি আসলে মনে করি যে এই সরকার পুলিশ প্রশাসনের উপরে এই 10 মাসে যতটুকু কন্ট্রোল নিতে পেরেছে, এই কন্ট্রোল নিয়ে সামনে আসলে আগানো কোনোভাবেই সম্ভব না। ডে বাই ডে যত যাবে,
দেশ মারাত্মক একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে, কিন্তু এই বিপদের মধ্যে দিকে এই পুলিশ বা এই প্রশাসন দিয়ে তো একটি সুষ্ঠু নির্বাচনও অনুষ্ঠান করা অনেকটা চ্যালেঞ্জ হয়ে যায় না? চ্যালেঞ্জ থাকবেই। এখন যতটুকু চ্যালেঞ্জ, ধরেন আগামী ডিসেম্বরে যদি সরকার ইলেকশনের ঘোষণা দেয়, ধরেন চ্যালেঞ্জ আমি ধরে নিলাম 50%, মানে রাজনৈতিক দলগুলো কিছু লায়াবিলিটিস নিয়ে নেবে, ধরে নিলাম 50% চ্যালেঞ্জ আছে। তো সেই জায়গায় যদি জুনের মধ্যে ইলেকশনটা করেন, সেই 6 মাসে তারা কি আসলে আপনার মনে হয় যে পরিস্থিতির ডেভেলপ করতে পারবে, বা পুলিশ প্রশাসন ইত্যাদি এই বাহিনীগুলোকে আরো মনে করেন যে আপনার উন্নতির দিকে নিয়ে যেতে পারবে? আপনার এটা মনে হয়? আমরা তো মনে করি না, দেশের মানুষ মনে করে না। দেশের মানুষ মনে করে ডিসেম্বরে যতটুকু আমাদের ফিটনেস এই সরকারে রয়েছে, এটা একদিন ক্রস করলেই সেই ফিটনেস, সেই ক্যাপাসিটি তারা আরো ড্যামেজ করবে, হারাবে। জি ফারুক হাসান, আমরা শেষ করবো একবারে শেষ দিকে। আমার মনে হয় আপনার কথা রেশ ধরেই বলছি যে এই সরকার চাচ্ছে আগামী জুনে নির্বাচন, তার মানে এই সরকার নিজেদের প্রণয়ন করা একটি অর্থ বাজেট, হয়তো বা অর্থ বছরের বাজেট ওনারা ইমপ্লিমেন্ট করে যেতে চান, সেটি তো দেশের জন্য ভালোও হবে আমার কাছে মনে হয়। আমরা তো ভালো কিছু সবসময় প্রত্যাশা করি, আর ভালোর জন্য কিন্তু ওনাদেরকে আমরা বসিয়েছেন, সরকারের দায়িত্বে বসিয়েছি। বাট বাস্তবিক অর্থে 10 মাসে ওনাদের যে রেজাল্ট, এই রেজাল্ট আপনাদেরকে শঙ্কিত করে ফেলেছে। শুধু শঙ্কিত না, মানে মারাত্মকভাবে আশাহতও করেছে। যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে ওনাদেরকে চেয়ারে বসানো হয়েছিল, বাস্তবিক অর্থে ঠিক তার উল্টো দিকে যাচ্ছে। তারপরে যে একটা গান আছে না, ওই যে মানে গাজার নৌকা পাহাড় তলে যায়, উজান দিয়ে আর কি। তো এই সরকারের গতিটাও ঠিক এখন উজানের দিকে। তো এরকম যদি অবস্থা হয়, তাহলে সংস্কার কতটুকু হবে আর দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন কতটুকু হবে, এটা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এই জন্যই আমরা বলেছি যে সরকার যদি মনে করে যে আমরা আমাদের এই প্রণয়ন করা বাজেটের যে টেনারি বা যে মেয়াদ, এটা শেষ করব, এটা আসলে আমি মনে করি তাদের একটা অশুভ চিন্তা। এই চিন্তা কখনোই করা উচিত না। না, এটা নিশ্চিত না, এটা হয়তো বা এরকম একটা, এটা আপনার কথা ধরেই আমি বলছি, যদি তারা চিন্তা করে থাকে, তাদের বরঞ্চ চিন্তা করা উচিত যে আমরা আমাদের যত দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা কার্যকরী ইলেকশন দিয়ে আমরা বাংলাদেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাই। কারণ নির্বাচন ছাড়া এবং নির্বাচিত সরকার ছাড়া আসলে বাংলাদেশের সামগ্রিক যে উন্নয়ন, কার্যকর যে আসলে আমাদের ডেভেলপমেন্ট, এটা কোনোভাবে সম্ভব হবে না। এবং এখানে দেশি বিদেশি নানান চক্র জড়িত, ষড়যন্ত্র অব্যাহত। সব দিক দিয়ে বিবেচনা করলে তারাও কিন্তু আসলে যারা বিদেশি বিনিয়োগকারী বা বিদেশি যারা স্টেক হোল্ডার আমাদের, এরা কিন্তু মারাত্মক রকম একটা মানে শঙ্কার মধ্যে রয়েছেন। এই যে সরকার বলছেন ইনভেস্টর আসছেন, তারা ইনভেস্ট করবেন ইত্যাদি ইত্যাদি, এগুলো মুখরোচক গল্পের মতন। আসলেই তারা শঙ্কিত। তারা কোন ভরসায় আপনার উপরে আস্থা রেখে ইনভেস্ট করবে? এখানে কয়েকশো বিলিয়ন ডলার ইনভেস্ট করে সে একটা শিল্প প্রতিষ্ঠা করলো, কালকে আপনি ওখানে গিয়ে একটা হামলা চালালেন যে না এটা অমুক দেশের কোম্পানি, এটা খাওয়া যাবে না। সেখানে মব তৈরি করে আপনি তার ব্যবসায় লালবাতি চালাই দিলেন, তারা ঠিক কাজ করবে না। তো যেখানে সরকার এরকম নানান জায়গায় মবকে তারা আপনার নিয়ন্ত্রণ করতে পারছেন না, নানান জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীকে তারা কার্যকর ইফেক্টিভ একটা ওয়েতে তারা আসলে নিয়ে যেতে পারছেন না, মানুষ শঙ্কার মধ্যে আছে। তো এরকম একটা পরিস্থিতিতে কখনোই বিদেশি ইনভেস্টররা সেফলি এখানে ইনভেস্ট করতে তারা আসলে মানে আপনার সেফ ফিল করবেন না। এরকম নানান সংকট আছে। রাজনৈতিক মীমাংসাই হচ্ছে শ্রেষ্ঠ অবশ্যই। তবে এখানে আমি একটা কথা আসলে বলতে চাই, এটা কে কিভাবে নেবে আই ডোন্ট নো। বিএনপি এবং জামাতকে আগামী নির্বাচন কেন্দ্রিক একটা সমন্বয় কিংবা সমঝোতায় আসতে হবে। মানে আমি নির্বাচনী জোটের কথা বলছি না যে তারা একসাথে নির্বাচন করতে হবে ইত্যাদি, অন্তত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে ঐক্যের জায়গায় আসতে হবে। এই ঐক্যের জায়গায় না আসলে বাংলাদেশ বিপদে পড়ার সম্ভাবনা আছে। আর বাংলাদেশ যদি বিপদে পড়ে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং জামাত, বিকজ তারা সবচাইতে বেশি বিগত সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা নির্যাতিত, মজলুম। এই জিনিসটা যদি বিএনপি বুঝতে না চাই, তারা লুজার হবে। জামাত যদি মনে করে যে না আমরা বুঝবো না, বুঝেও না বুঝার ভান করে, তারাও লুজার হবে। বিগত সময়ে জামাতের উপর যে নির্যাতন, যে জুলুম হয়েছে, এটা তো আমরা চোখের সামনে দেখেছি। বিএনপির উপরে যে জুলুম হয়েছে, এটা আমরা চোখের সামনে দেখেছি না। আমরাও নির্যাতিত, আমরা মজলুম, কিন্তু তারা আমাদের থেকে কয়েক লক্ষ গুণ সংখ্যায়, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তো সেই জায়গা থেকে আমি মনে করি থার্ড পার্টিকে যদি আমরা সুযোগ না দিতে চাই, তাহলে জামাত এবং বিএনপির নির্বাচন কেন্দ্রিক একটা সমঝোতায় একসঙ্গে কথা বলতে হবে। অফকোর্স সেটা যেখানেই যাক, যে পয়েন্টেই হোক, অন্তত একটা সমন্বয়ে আসতে হবে। এই জায়গায় আমি মনে করব বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা আছেন, জামাতের শীর্ষ নেতৃত্বে যারা আছেন, আপনারা অন্তত এই জায়গায় বসে
একটা সমঝোতায় আসেন, জি। সমন্বয়ে আসেন, অন্যথায় বাংলাদেশ বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে। আর দেশ যদি বিপদে পড়ে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত আপনারা হবেন। জি, ধন্যবাদ ফারুক হাসান। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে সংকট বা দ্বন্দ্ব, দ্বিধা যাই থাকুক না কেন, এর মধ্য থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো কাঙ্ক্ষিত সমাধানের পথ খুঁজে নেবেন এবং বাংলাদেশের গণতন্ত্রকে আরও গতিশীল এবং বেগবান করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।